তো কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স মাইনরে পিডিএফ রেডি হয়ে গেছে এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে সিলেবাসটি ছিল ভারতীয় দলীয় ব্যবস্থা, তো সেটা চেঞ্জ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান এই সিলেবাসটি করা হয়েছে এবং তোমাদের এই সিলেবাসের ওপরই তোমাদের পিডিএফ অথবা সাজেশন রেডি করা হয়েছে। তো ফার্স্ট টাইম বলে রাখি, যারা আমাদের কাছ থেকে প্রথম পিডিএফ সংগ্রহ করেছিলে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা আমাদের কাছে 30 টাকা পে করে এই পিডিএফটি সংগ্রহ করবে এবং যারা আমাদের কাছ থেকে আগে পিডিএফ নাওনি, প্রথমবার পিডিএফ সংগ্রহ করবে, তারা আমাদের কাছ থেকে 50 টাকা পে করে পিডিএফটি সংগ্রহ করে নেবে। ঠিক আছে, চলো এবার কোশ্চেনগুলি দেখে নিই। তো ফার্স্টে দেখতে পাচ্ছি তোমাদের জন্য ইউনিট 1-এ রয়েছে গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন। তো তোমরা এখানে পার্ট ওয়াইজে কোশ্চেন পেয়ে যাবে এবং যে মেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তার পাশে কিন্তু আমাদের এই ট্যাগটা দেওয়া রয়েছে, লার্ন উইথ রুদ্র বলে। তো বাকি কোশ্চেনগুলো কি ইম্পর্টেন্ট না? একদম সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো পড়বে ভালো করে, তাহলেই হবে। ঠিক আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা যখন পিডিএফ সংগ্রহ করবে তখন তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন, যে গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল? নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কতখানি তা লেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, এটা ধর্মপেক্ষ হয়েছে, সেটা ধর্মনিরপেক্ষ হবে। শব্দটির অর্থ কী কী? প্রস্তাবনা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র শব্দগুলির অর্থগুলি কী কী? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংশোধনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের ইউনিট 2 থেকে করা হয়েছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনা এবং নির্দেশমূলক নীতি। তো তোমরা দেখতে পাচ্ছ যে একদম পুরো পার্ট ওয়াইজ, অর্থাৎ মৌলিক অধিকার নিচে রয়েছে মৌলিক কর্তব্য এবং তার নিচে রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। তো দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের জন্য যে পার্ট ওয়াইজ কোশ্চেন সেটা করা হয়েছে। এবং নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার বলতে কি বোঝায়? শোষণের বিরুদ্ধে অধিকারের ওপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের সংবিধানে সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটির ওপর টিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলির ওপর সংক্ষিপ্ত বর্ণনা দাও। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। এবং নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলির ওপর ব্যাখ্যা দাও। মৌলিক কর্তব্য এবং নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য কী? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে এবং রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্দেশমূলক নীতির গুরুত্ব কতখানি তা বুঝিয়ে দাও। 6 নম্বর কোশ্চেন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি লঙ্ঘিত হলে নাগরিকদের কী করণীয়? ইউনিট 3, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, প্রবণতা, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, পঞ্চম এবং ষষ্ঠম তফসিল, পঞ্চায়েত ও পৌরসভা। ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও প্রবণতা থেকে কোশ্চেন করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের ওপর আলোচনা করো। এবং নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ও পৌরসভার মধ্যে পার্থক্য কী? তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই পড়বে ভালো করে। ইউনিট 4, কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ ও রাষ্ট্রপতির সম্পর্ক। ঠিক আছে, তো তোমাদের রয়েছে এখানে কোশ্চেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক কী? প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? 10 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতের পার্লামেন্টে দুটি কক্ষের মধ্যে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট তোমাদের, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মধ্যকার সম্পর্কটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা কতখানি তা লেখো। ইউনিট 5, বিচার বিভাগ, রাজ্যসভা ও লোকসভার গঠন ও কার্যাবলী, অধ্যক্ষের ভূমিকা। 5 থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমরা পড়বে। আমরা কিন্তু সেভাবে মার্কিং করিনি কোশ্চেনে, যেহেতু সবকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, তাও তোমরা পড়বে, বুঝবে। ঠিক আছে, ইউনিট 6, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সংক্রান্ত জনস্বার্থ মামলা। এই ইউনিটটা ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ইউনিটটা ভালো করে পড়বে, প্রত্যেকটা কোশ্চেন, এখানে 10টা কোশ্চেন রয়েছে 10 মার্কের,
তো প্রত্যেকটা কোশ্চেন করবে এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জনস্বার্থ মামলা এই 3টে টপিক তো ভালো করে পড়ে যাবেই। ঠিক আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এবার তোমরা দেখে নাও যে পিডিএফের কোশ্চেনগুলো সাথে অ্যান্সার কীভাবে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমাদের পয়েন্ট ওয়াইজ অ্যান্সার দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং তোমরা পিডিএফের শেষে দেখতে পাবে যে তোমার জন্য 2 নম্বরের কোশ্চেনও রেডি করা হয়েছে। প্রথমত আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা আমাদের কাছ থেকে আগে পিডিএফ নিয়েছিলে, ঠিক আছে, পুরনো সিলেবাসটি, তো তোমরা আমাদের কাছ থেকে পেমেন্ট করে পিডিএফ নিয়েছিলে। তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা আমাদের কাছ থেকে 30 টাকা পে করে পিডিএফ সংগ্রহ করতে পারো, এবং বাকি যারা নতুন পিডিএফ নেবে বা এখনও পর্যন্ত পিডিএফ সংগ্রহ করোনি আমাদের কাছ থেকে, তারা 50 টাকা পে করবে এবং পিডিএফটি সংগ্রহ করে নেবে। ঠিক আছে, চলো এবার পিডিএফটি দেখে নাও। আরও একবার বলে রাখি তোমাদেরকে, তোমরা কিন্তু পিডিএফটি খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন এমন না যে কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট না। যদি তোমরা ভালো করে পিডিএফটি পড়ো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন যদি পড়ে থাকো তাহলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারবে এবং সুন্দরভাবে পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, আর আমার এটুকুনি গ্যারান্টি যে এমন কোনো কোশ্চেন নাই যে তোমরা লিখে আসতে পারবে না যদি তোমরা পিডিএফটি ভালো করে পড়ে যাও। আর একটা কথা বলে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা হয়তো সেপ্টেম্বরে 20 কি 22 তারিখের মধ্যে হতে পারে। তো হাতের সময় একদম কম, তো তোমরা পড়া শুরু করে দাও, আর বেশি দেরি করো না। ঠিক আছে, এবং আরও একটা কথা বলি, এই মেজর মাইনর সাবজেক্টের পিডিএফ রেডি হয়ে গেছে। তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে এক একটা সাবজেক্টের এক একটা প্রাইস রয়েছে। অর্থাৎ মেজর সাবজেক্টের 60 টাকা, মাইনর সাবজেক্ট 50 টাকা এবং এসইসি পেপার অর্থাৎ সেক পেপারে রয়েছে প্রাইস 50 টাকা। ঠিক আছে, যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং পিডিএফ সংগ্রহ করো। এবং বাকি যে সাবজেক্টগুলো দেওয়া এখনও হয়নি বা বাকি রয়েছে সেগুলো আগামী দিনে দিয়ে দেওয়া হবে। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমার জন্য কত সুন্দরভাবে পিডিএফ রেডি করা হয়েছে এবং এক একটা কোশ্চেনের সাথে পয়েন্ট ওয়াইজ অ্যান্সারও দেওয়া রয়েছে, যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের পড়তে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, যারা টিউশন পড়ো না তারা পিডিএফটি সংগ্রহ করো। আশা করি প্রত্যেকের পিডিএফটি ভালো লাগবে, কেননা এক একটা কোশ্চেনের সাথে পয়েন্ট যেভাবে দেওয়া রয়েছে প্রত্যেকের বুঝতে এবং পড়তেও সুবিধা হবে। ঠিক আছে, যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। এবং আরেকটা কথা বলি, তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি বলে একটি গ্রুপ খোলা রয়েছে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তো যদি কেউ জয়েন্ট হতে চাও তো জয়েন্ট হতে পারো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যারা যারা আমাদের কাছে পিডিএফ সংগ্রহ করেছিলে আগে, তাদেরকে এই পিডিএফের মূল্য 30 টাকা দিতে হবে। অর্থাৎ তাদেরকে কোনোভাবে পিডিএফ ফ্রিতে দেওয়া হবে না। এবং যারা প্রথম আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবে তাদেরকে সে পিডিএফের নর্মাল মূল্য অর্থাৎ 50 টাকা মূল্য দিতে হবে এবং পিডিএফটি সংগ্রহ করতে হবে। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।